পরন্ত অপরাহ্নে গধূলি লগ্নে রক্তিম প্রভাকর ক্রমশ হেলে পড়েছে। অন্তমান বিভা বসুর লালচে আভা মোহিতে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। দক্ষিণা পবন জানালার ঈষৎ ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়েছে। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি ধারা ধরিত্রীর বুকে স্নিগ্ধ ঠান্ডা ভাব দিয়ে গেছে। মোনা শীত লাগছে। ঈষৎ ফাঁক হয়ে থাকা জানালাটাও বন্ধ করে দেয়। রুমে বাতাস আসার সব পথ রুদ্ধ করে দেয়। মোনা নিশানের অগোছালো করে রাখা সব কাপড় গুছিয়ে ওয়ার্ড্রবে রাখলো। যেগুলো ময়লা জমেছে সেগুলো ওয়াশিং মেশিনে কাচলো। ছেলেদের এই বাজে স্বভাবটা বোধ হয় জন্মসূত্রেই লাভ করা। এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা। ছোটবেলা থেকেই মা বা বোন কেউ একজন অগোছালো জামা কাপড় গুছিয়ে রাখবে, ধুয়ে দিবে। আর বিয়ের পর বউ, এটাই তাদের জীবনচক্র। আজ রুমে কিচেন পরিষ্কার, জামা কাপড় ধোয়া, এসব করতেই মোনার প্রাণ ওষ্ঠাগত। এগুলো সব লিলি বেগমই করে দিত। কয়েকদিন যাবৎ আসছে না লিলি বেগম। মোনা প্রায় ফোন দেয়, বারবার একই কথা বলে, প্রিয়ম হাঁটতে পায় না, ও দেখাশোনা করা লাগে। এইটুকু বলে অনুনয়ে বিনয় করে বলে, মোনা তুই আয় না একবার। মোনা দ্রুত চতুরতার সহিত প্রসঙ্গ পরিবর্তন করে ফেলবে। আরও কয়েকদিন কেটে গেল। মোনার পরীক্ষার ফলাফল বের হলো। এক কথায় খারাপ হয়েছে রেজাল্ট। মোনা মন খারাপ করছে না। মোনা ভেবেছে এর থেকেও খারাপ হবে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ধাঁচে লেখাপড়া, সব কিছুর সাথে নিজেকে মানাতে একটু সময় লাগা স্বাভাবিক। নিশানকে সামলানো, রান্নাবান্না, জব, এসবের পরে লেখাপড়া। মোনা অবচেতন মনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। প্রিয়মের পা এখনও ভালো হয়নি। মোনা প্রিয়মের সাথে প্রেম করুক আর না করুক, প্রিয়ম নিয়ম করে মোনার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকুক। রাত বিরাতে নিঃশব্দে এসে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকুক। এগুলো যেন স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। স্বাভাবিক নিয়মের বিঘ্ন সৃষ্টি হলে মানুষ যেমন শূন্যতা অনুভব করে, মোনাও হয়তো শূন্যতা অনুভব করছে। এটাকে ভালোবাসা বলে ভুল করা যাবে না। আমাদের নিত্য ঘটিত স্বাভাবিক নিয়মগুলো হোক সেটা ভালো কিংবা খারাপ, পছন্দের কিংবা অপছন্দের, কোনো কারণেই তার থেকে ব্যতিক্রম কিছু ঘটলে চিন্তা হওয়াই স্বাভাবিক। মোনা লিলি বেগমের কাছে ফোন দেয়, উদ্দেশ্য প্রিয়মের খোঁজ নেওয়া। মোনা অনেকক্ষণ কথা বলল। কিছু দ্বিধাদ্বন্দ্ব, সংকোচ আর ইতস্তত বোধের কারণে জিজ্ঞেস করা হয়ে উঠল না। মোনা ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবারও ফোন দিল। ওপাশ থেকে বলল, আবার ফোন দিচ্ছিস কেন, কিছু বলবি? মোনার গলার আড়ষ্টতা স্পষ্ট ফুটে ওঠে। দ্বিধাদ্বন্দ্ব যেন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে, তাই কথা বের হচ্ছে না। মোনা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আচ্ছা প্রিয়ম ভাই সুস্থ হবে কবে? আর তুমি আমাদের বাসায় আসবে কবে? লিলি বেগম নিঃশব্দে হাসল, বলল, প্রিয়ম এখন সুস্থ, বেশি হাঁটলে প্রবলেম হবে, তাই যাই না কোথাও। আচ্ছা আমি কাল আসবো, যা। এসো কিন্তু। মোনা ফোন রাখে। ফোন রাখার সাথে সাথেই শ্রুতির ফোন। মোনা নিশানের মুখে নাস্তা তুলে দিচ্ছে। নিশানকে খাওয়ানো শেষে স্কুলের জন্য রেডি করিয়ে দেয়। এর ভিতর শ্রুতি ফোন দিয়েছে অনেকবার। মোনা কল ব্যাক করে। ওপাশ থেকে উথাল পাথাল হয়ে বলে লম্বা সুরে, আজ খুব একটা খুশির খবর আছে মোনা, তুমি তাড়াতাড়ি এসো। মোনা তেমন গ্রাহ্য করে না। শ্রুতির খুশি তো সব কিছুতেই। শ্রুতির খুশি নিয়ে গুরুতর ভাবনা চিন্তার কিছু নেই। মোনা ভার্সিটিতে গিয়ে দেখে শ্রুতি শুধু এদিক ওদিক তাকাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কারো জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে। শ্রুতির পাশে বসা ওয়ার্স মোনাকে দেখেই নিদারুণ হৃষ্টতার গলায় বলল, আমার আর সমীরের বিয়েটা বোধ হয় এবার হয়ে যাবে। সমীর রাতের বেলায় নাকি আমায় ভীষণ মিস করে। মোনার মুখের হাস্যোজ্জ্বল ভাব অপ্রস্তুতভাবে বিলীন হয়ে যায়। সমীর আর ওর ঘনিষ্ঠ কথা নির্লজ্জের মতো ওয়ার্সের সামনে মোনার কাছে বলছে। মোনা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে। শ্রুতি আবারও বলা শুরু করলো। আর কি বলেছে জানো? মোনা তীক্ষ্ণ স্বরে বলে, এই শ্রুতি, থামো থামো, তোমাদের ব্যক্তিগত কথা এভাবে কেন প্রকাশ করছো? তোমাদের বিয়ে হবে, এটা খুব খুশির খবর, কিন্তু তুমি এখন থামো প্লিজ। কথাটা সম্পূর্ণ শেষ করতে না পারায় শ্রুতি হতাশ হয়ে যায় যেন। ব্যর্থ চোখে তাকালো মোনার দিকে। এই আলোচনা থেকে সম্পূর্ণ বের হতে মোনা বলল, তোমাদের পরিচয়, প্রেম, আশীর্বাদ কিভাবে হয়েছে?
শ্রুতি কিছুক্ষণ চুপ থাকলেও সব কিছু গুছিয়ে তুলছে বলার জন্য। কিছুটা উদাস ভাব শ্রুতির মুখে দেখা যাচ্ছে। পুরনো কথা, পুরনো স্মৃতি মানুষকে যেন কারণে অকারণে উদাস বানিয়ে দেয়। আমার আর সমীরের বাসা পাশাপাশি। সমীর বনেদি পরিবারের ছেলে, আর আমাদের পরিবারের অবস্থা ছিল মোটামুটি। সমীর আমার প্রায় 10 বছরের বড় হবে। সমীর যখন টাগরা যুবক, আমি তো তখন ছোট। প্রেম ভালোবাসা ওসব কিছুই বুঝি না তখন। আমার পরিবারের সবাই কুৎসিত, গায়ের রং কুচকুচে কালো। এই জন্য যে মানুষ আমাদের হেয় চোখে দেখতো তাও বুঝতাম। আমি স্কুলে যাওয়ার পথে প্রায়ই সমীরের সাথে দেখা হতো। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে থাকার কারণ আমি খুঁজে পেতাম না। আমায় দেখার কি আছে? আমি তো কালো, আমিও আর চোখে তাকাতাম। প্রেম ভালোবাসা এসব থেকে তাকাতাম না। সুন্দর তাই তাকাতাম। আমি তো ঘোরাক্ষরেও ভাবতে পারিনি ওই ছেলে আমায় পছন্দ করবে। আমায় প্রেমে প্রস্তাব দিল, আমি কিছু না বুঝেই রাজি হয়ে গেলাম। এত কিছু ভাবার বয়স তখনও হয়নি। আমি তো প্রেমে রাজি হয়েছি সুন্দর বলে। সে বয়সে শুধু সৌন্দর্য অনুমান করার ক্ষমতা ছিল, অন্য কোনো আবেগ অনুভূতি ছিল না। আস্তে আস্তে বুঝতে পারি আসলে সমীরের বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য আরো বেশি উৎকট। তখন আমার মনে হতো সমীর যদি সুন্দর না হয়ে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ হতো, তাহলেও আমি ওকে ছেড়ে যেতে পারতাম না। এর মাঝে শুরু হয় ট্র্যাজেডি। বাবা আমার বিয়ে ঠিক করে বুড়ো এক টাকওয়ালা লোকের সাথে। কালো মেয়ে বিয়ে দিতে পারলেই যেন বাজে। সমীর দ্বারায় বাধা হয়ে তখন সবাই জেনে যায় আমাদের প্রেমের কথা। সবার মুখে একই কথা, কি দেখে প্রেম করেছিস ওই মেয়ের সাথে, চেহারার কৃশ্রী। সমীরের পরিবারে যেন দাবানলের সৃষ্টি হয়। সমীর নিজের জায়গায় অনড়, সে আমায় বিয়ে করবেই। সমীর সবার বিরুদ্ধে যায়। শেষে আরেক ঝামেলা, আমাদের বংশে বংশে মিলছে না। সমীরা মজুমদার আর আমরা দাস। কি যে ঝামেলা! সব ঝামেলার ঊর্ধ্বে গিয়ে আমাকে বিয়ে করতে যায়। সমীরের পরিবার আমাদের সমাজচ্যুত করার ভয় দেখায়। সে এক লম্বা কাহিনী। বিয়ে হলো না, শেষ পর্যন্ত আশীর্বাদ হলো। সমীর বলে আমার লেখাপড়া শেষ হওয়ার পর বিয়ে। সমীরের আমেরিকায় জব হয়, আমায় নিয়ে আমেরিকায় চলে আসে। শ্রুতি এক নাগারে অনর্গল ভাবে বলল কথাগুলো। মাঝে মাঝে শ্রুতির গলা ধরে আসছিল যেন। কান্না ধরে আসায় গলায় কাঁপা কাঁপা ভাবে বলছিল শ্রুতি। শ্রুতির চোখ ছলছল করছে, 2 ফোঁটা পানি জমেছে সেখানে। হয়তো সমীরকে সব বাধা বিপত্তি অতিক্রম করে পেয়েছিল সেই সুখে, নয়তো পুরনো ম্লান স্মৃতির বুকের ভেতর তোলপাড় শুরু করেছিল সেই জন্য। পুরনো স্মৃতি বন্দনা শ্রুতির মুখের অভিব্যক্তি বদলে গেল যেন। চোখে মুখে লেগে থাকা চঞ্চলতা কিছু সময়ের জন্য বিলীন হয়ে গেছে। মুখটা বিবর্ণ বিধ্বস্ত রূপ ধারণ করেছে। পরিবারের কথা মনে পড়ছে হয়তো। এই কারণ স্তব্ধতার রেশ কাটিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করতে মোনা বলল, সমীরের পরিবারের লোকের সাথে তোমার কথা হয়? শ্রুতি স্মৃতির জানালাটা বন্ধ করে তাকালো মোনার দিকে, চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করলো। না, আমার সাথে কথা হয় না, সমীরের সাথে হয়, তাও মাঝে মাঝে। তারা সমীরের ওপর রাগ। ওয়াটস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, বিস্মিত গলায় বলল, কি সুন্দর প্রেম কাহিনী তোমার, পাক্কা প্রেমিক প্রেমিক তোমরা। উত্তরে শ্রুতি গর্বের দীপ্তি নিয়ে হাসলেও মোনা বলল, তো হঠাৎ এখন বিয়ে করতে চাচ্ছ? তোমার তো লেখাপড়া শেষ হয়নি। সমীর তো ফাইনাল বলেনি। সমীর শুধু বলে বিয়ের পর মেয়েদের মাথায় কুবুদ্ধি চাপে, হাজবেন্ডের ঘাড়ে চেপে থাকতে চায়, লেখাপড়ায় মন বসাতে পারে না। সমীর খুব মেধাবী ছিল, তার কাছে লেখাপড়ার গুরুত্ব সর্বপ্রথম। ওয়ার্স কি যেন ভেবে বলল, আচ্ছা, সমীর যদি সিদ্ধান্ত বদলে ফেলে? শ্রুতি ভ্রু কুচকে তাকালো ওয়ার্সের দিকে, কিছুক্ষণ চুপ থাকলো, তারপর উত্তর দিল, সিদ্ধান্ত বদলে ফেলার ভয়ে বিয়ে করব। যদি সিদ্ধান্ত বদলানোর হয় সেটা তো বিয়ের পরেও বদলাতে পারে। ছেড়ে চলে না যাওয়া যদি বিয়ের মাধ্যমে নিশ্চিত হতো, তাহলে তো ডিভোর্স শব্দটা থাকতো না। মোনা শ্রুতির কথায় বিমুগ্ধ হলো, পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইল। কত সুস্থ চিন্তাভাবনার মানুষ সমীর। আচ্ছা, সমীরের যদি এই ভালোবাসা বদলে যায়, হয়তো বদলাবে না, তবুও যদি বদলে যায় তাহলে শ্রুতির মেরুদণ্ড ভেঙে যাবে। কত ভালোবাসার মানুষ বিয়ের আগেই কিংবা বিয়ের পরও বদলে গেছে। প্রেম ভালোবাসায় ছেড়ে যাওয়া কিংবা বদলে যাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে না। তাহলে তো কোনো সন্দেহ অবিশ্বাস কিছুই থাকবে না। শ্রুতি বলল, আমি আজও বুঝতে পারছি না সমীর কেন আমায় এত ভালোবাসে।
আমার মনে হয় ঈশ্বর তো আমায় কুৎসিত করে তৈরি করেছে, সেই অপূর্ণা সমীরের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছে। আজ সারা ক্লাসে শুধু সুমির আর শ্রুতির কথা ভাবছে মোনা। ওদের নিয়ে ভাবনা যেন আজর অস্থি মজ্জায় গেঁথে গেছে। ঘোর লাগা প্রেম কাহিনী। মোনা আজ অফিসে গিয়েও এই ভাবনা মাথা থেকে সরাতে পারেনি। অদ্ভুতভাবে মোনার মস্তিষ্কে যেন চেপে বসেছে। মোনা রোমাঞ্চিত হচ্ছে। বাসায় ফিরে মোনা বিশ্রাম নিয়ে পড়তে বসে। মোনার খুব হয় প্রিয়মের কথা ভেবে। প্রিয়ম নাকি ওর জন্য বদলে গেছে, ওর ভালোবাসায় বিভোর হয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। কই, এতদিন তো একটা মেসেজও করলো না, ফোনও দেয়নি। প্রিয়ম খেয়ালি করছে, নিছক মজা নিচ্ছে, এছাড়া কিছুই নয়। পড়া শেষে বারান্দায় যাওয়া মোনার নিত্য স্বভাব হয়ে উঠেছে। অমাবস্যার তমসা রাত, পৃথিবীকে গ্রাস করেছে আধার। ধরা আজ অন্ধকার শয্যায় সজ্জিত হয়েছে। আকাশের দিকে তাকালে মোনার দৃষ্টি অন্ধকারে হারিয়ে যায়। সেই বিলীন হওয়া দৃষ্টি ফিরে পায় জানালার ফাঁক দিয়ে আসা খণ্ড খণ্ড আলোর মিছিল দেখে। দক্ষিণামৃত হাওয়ায় মোনার কর্ণপ্রান্তের কুন্তল মুখে উড়ে আসছে বারবার। মোনা বিরক্ত নিয়ে বারবার মুখে উড়ে আসা চুলগুলো সরাচ্ছে। মোনার এই রাতে কফি খেতে ইচ্ছে করছে। মোনা চুলা জ্বালিয়ে চুলার কফি তৈরির জন্য পানি বসায়। মোনা অকারণেই তাকিয়ে আছে চুলার দাউ দাউ করে জ্বলা হুতাসনের দিকে। গভীরভাবে পর্যবেক্ষণ করছে, অবলোকন করছে। নিশান সজাগ হয়ে যায়। ঘুম জড়ানোর চোখে খুঁজতে থাকে মোনাকে। মোনা কফির মগ নিয়ে বসে নিশানের পাশে। দুই ভাই বোনে কফির মগে চুমুক দিচ্ছে তৃপ্তি সহকারে। মোনা প্রশান্তি পায়। নিশান ভালো আছে। নিশানের শরীরের সেই মায়ের আঘাতগুলো এখনো আছে। কত অমানবিকভাবে মারত ইমরুল চৌধুরী। বাবা নামটার সাথে কি এত পিশাচতা যায়? মোনা জ্যাকের বাসায় যায়। জ্যাকের বাসায় খুব শোরগোল। কোনো প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে মনে হচ্ছে। জ্যাক সেদিনও ফোন করে বলেছিল, মোনালিসা আপনি আসুন না একবার আমার বাসায়, আমি ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছি। মোনাও সময় করে উঠতে পারে না। প্রিন্সেসকে দেখার জন্য অধীর হয়ে উঠেছে। জ্যাক বলেছে প্রিন্সেস নাকি কথা বলতে শিখেছে, ফাদার ডাক শিখেছে। প্রিন্সেসও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। জ্যাক সবাইকে কীভাবে কী করতে হবে নির্দেশ করছে। মোনাকে দেখে জাগতিক সব কাজ উপেক্ষা করে রুমে নিয়ে গেল প্রিন্সেসের কাছে। জ্যাক উৎসুক গলায় বারবার বলছে, প্রিন্সেস, ফাদার বলো, ফাদার। প্রিন্সেস অস্পষ্টভাবে কিছু একটা বলল। মোনা হেসে উঠল, বলল, জ্যাক, আপনি কিন্তু মিথ্যা বললেন। প্রিন্সেস মোটেও ফাদার বলেনি। জ্যাক ওনার কথার প্রত্যুত্তর ব্যাখ্যা করে বলে, বাচ্চারা স্পষ্টভাবে কিছু বলতে পারে না, বুঝে নিতে হয় মোনালিসা। বোঝার মতো ব্রেন থাকতে হয়। বাচ্চাদের ব্যাপারে বাবা মা খুব উৎসুক থাকে। আদো আদো গলায় কিছু একটা বললেই বাবা মা উচ্ছ্বসিত হয়ে সেটার ব্যাখ্যা খুঁজে নিজেদের মতো করে অর্থ বের করে। জ্যাক আদুরে গলায় বলল, প্রিন্সেস, মোনালিসাকে মাদার ডাকো তো। মোনালিসা বিশ্বাস করছে না। জ্যাকের কথা শুনে কোনো এক অজ্ঞাত কারণে মোনার হাসি বিলুপ্ত হয়ে গেল। প্রিন্সেসের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। এর ভেতর জ্যাক বলে, মোনালিসা, আমার বাসায় পার্টি, বন্ধুবান্ধব আসবে, কিন্তু আপ্যায়ন দাঁত করতে পারছি না। আমি জানি আপনি এসব পছন্দ করবেন না। কেমন পার্টি? নাইট ক্লাবের মতো পার্টি। মোনালিসা বলল। আপনি এত বুঝছেন কিভাবে? জ্যাক জবাব দিল না। মোনা কিছুক্ষণ অপেক্ষা করে আশাহত হলে উত্তর না পেয়ে জ্যাকের ডাক এলো। বোঝা গেল জরুরি কিছু। মোনার ভার্সিটি বন্ধ, নিশা স্কুলে গেছে। ভর দুপুরে মোনা খাটে উপর হয়ে শুয়ে বইয়ে মুখ গুজে আছে। খানিকক্ষণ পর বাইরের দিকে তাকায়। বাইরে আজ অতুজ্জ্বল রোদ, রোদের তীক্ষ্ণতা একটু বেশি। মোনা আবার বইয়ে মগ্ন হয়। ডোরবেলের শব্দে মোনা মুখ কুচকে ফেলল। নিশান্ত এত তাড়াতাড়ি ফিরে না, লিলি বেগম এসেছে, এসব ভাবতে ভাবতেই মোনা দরজা খুলে। দরজার সামনে প্রিয়ম দাঁড়িয়ে আছে। মোনার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থবহ সে দৃষ্টি। অনেক দিন দেখেনি, মনে হচ্ছে সেই তৃষ্ণা মেটাচ্ছে। মোনা আগের ন্যায় রুক্ষ ব্যবহার করলো না, চমকানো গলায় বলল, আপনি কোত্থেকে আসলেন এতদিন পর? পায়ে ব্যথা কমেছে? প্রিয়ম তৎক্ষণাৎ উত্তর দিল না। মোনার দিকে এক ধ্যানে তাকিয়ে মগ্ন হয়ে আসছে, যেন ঋষি একদিনে তাপস্য করছে। প্রিয় মোনার দিকে দুই পা এগিয়ে গেল। দূরত্ব রেখে দাঁড়িয়ে মোনার চোখে চোখ রেখে অদ্ভুত এক স্বরে বলল, চলে যাব?
মোনা না করতে পারল না। অদ্ভুত এক আচরণ করছে প্রিয়ম। এর বিপরীতে না বলা খুব কঠিন। কোনো জোর জবরদস্তি করছে না, শান্ত গলায় কথা বলছে, যেখানে কিছুটা রাগ চাপা অভিমানও বিরাজ করছে। প্রিয়ম রুমের ভিতরে ঢুকলো। বাসায় নিশানো নেই। প্রচণ্ড অস্বস্তি মোনাকে গ্রাস করছে যেন। প্রিয়মের সামনে একা মোনার অস্বস্তি লাগে, অস্থির, বিব্রত লাগে। আমায় দেখতে গেলে না কেন? পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি একবার হলেও দেখতে যাবে। এত অপ্রিয় আমি? উৎকট এক অভিমান প্রিয়মের গলায়। মোনা আটকে উঠল। প্রিয়মের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ও। প্রিয়মের সাথে তাহলে কেন খারাপ আচরণ করতে পারছে না? ভেতর থেকে আড়ষ্টতা কেন কাজ করছে? মস্তিষ্ক যেন সায় দিচ্ছে না। প্রিয়ম আবারও বলল, আমায় কেন দেখতে গেলে না? মোনা কি বলবে গুছিয়ে উঠতে পারল না। এলোমেলো কিছু শব্দ হাতড়ে হাতড়ে খুঁজে বের করে বলল, ভার্সিটি, জব সব মিলিয়ে ব্যস্ত ছিলাম খুব। মোনা আজ প্রিয়মের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। প্রিয়মের চোখে যেন আজ সাগরের মতো গভীরত্ব, অনুরাগপূর্ণ, আবার কিছু অনুযোগও রয়েছে। মোনা প্রিয়মের সামনে বসে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মোনার এরূপ পরিস্থিতি এড়াতে বলল, চা বা কফি খাবেন? প্রিয়ম মাথা ঝাঁকিয়ে না বলে। বাসার ভিতর বিজন মূর্তি বিরাজ করছে। মোনার দৃষ্টি ফ্লোরে আবদ্ধ, আর প্রিয়ম এক আহ্বায়ক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টি মোনাকে ভালোবাসার আহ্বান জানাচ্ছে। প্রিয়ম ভাই, নিশানকে এগিয়ে আনতে যেতে হবে, ওর স্কুল ছুটি হবে এখন। প্রিয়ম হাসল। প্রিয়মের এই অহেতুক হাসির কারণ খুঁজে পেল না মোনা। প্রিয়ম বলল, মিথ্যা কেন বলছো? আমার সামনে থাকতেও তোমার সমস্যা হয়? এত সমস্যা আমায় নিয়ে? মিথ্যা বলে ধরা খেলে মুখের অবস্থা যেমন সঙ্গীন হয়, মোনাও তাই হলো। মোনা সমস্ত আড়ষ্টতা কাটিয়ে গাঢ় স্বরে বলল, আপনার সামনে থাকতে আমার অস্বস্তি লাগে। প্রিয়ম যেন মনক্ষুণ্ণ হলো। আগে প্রিয়ম সব কিছুতেই জোর করতো। মোনা যা বলতো কর্ণপাত করতো না, কিন্তু আজকাল কেমন বোকা বোকা হয়ে গেছে। মোনা যা বলে তাই বিনা বাক্যে মেনে নেয়। তাই মোনা আগের মতো কঠোর গলায় কিছু বলতে পারে না। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। প্রিয়ম উঠে পা বাড়ালো। মোনা কিছুই বলো না। কয়েক পা সামনে এগিয়ে আবারও পিছনে ফিরে তাকালো প্রিয়ম। হঠাৎ ছুটে গিয়ে জাপটে জড়িয়ে ধরল মোনাকে। মোনা হতভম্ব হয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। প্রতিবাদ করতে ভুলে গেল যেন। হতভম্বের রেশ কাটতেই জোর গলায় বলল, ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। প্রিয় মোনার কোনো কথাই শুনছে না। মোনা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তীব্র এক মোহনীয় ঘ্রাণ আসছে প্রিয়মের শরীর থেকে। প্রিয়মের নিঃশ্বাস মোনার শরীরে বিচ্ছে। মোনার সমস্ত শিরায় উপশিরায় অস্বস্তিতে তোলপাড় শুরু করে দিল। মোনার শরীর যেন অবশ হয়ে যায়। কি হবে কি না হবে এসব না ভেবে মোনা চুপচাপ প্রতিবাদহীনভাবে দাঁড়িয়ে রইল। মোনার মস্তিষ্ক থেকে এমনটাই সায় দিল। এর ঊর্ধ্বে গিয়ে কিছুই করতে পারল না মোনা। মোনা জানে না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল। মোনা সময় জ্ঞান ছিল না। চিন্তাশক্তি যেন লোপ পেয়ে গেছে পুরোপুরি। কিছুই ভাবতে পারছিল না। মোনার মনে হয়েছে অন্য কেউ ওকে নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণের ঊর্ধ্বে মোনা যেতে পারল না। প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত হয়ে মোনা নিজেকে নতুন করে আবিষ্কার করলো। প্রিয়মের চোখের দিকে তাকিয়ে দেখল সীমাহীন ভালোবাসার জোয়ার মোনাকে তার আপন সুরে ডাকছে। মোনার দৃষ্টি হঠাৎ পরিবর্তন হয়ে গেল। ওষারক্ত নয়নে তাকিয়ে রাগে চিৎকার দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। প্রিয়ম বের হয়ে গেল। কোনো কথাই বাড়ালো না। মোনা শব্দ করে দরজা আটকে ওয়াশরুমে চলে গেল। বেসিনের সম্মুখে অবস্থিত আয়নায় নিজেকে নিরীক্ষণ করতে লাগলো। বড্ড অচেনা লাগছে। কেন প্রতিবাদ করলো না? কেন প্রিয়মের সাথে খারাপ আচরণ করতে পারলো না? নিজের উপর ক্ষোভে ফেটে পড়লো। তীক্ষ্ণ আর্তনাদ করছে। মোনা চোখে মুখে পানি দিল। নিজেকে উদ্ভ্রান্তের মতো মনে হচ্ছে। মোনা নিঃশ্বাস দৃষ্টিতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। মোনার চোখ দিয়ে আষাঢ়ের ধারা প্রবাহিত হচ্ছে। মোনা বুঝতে পারছে না ও কেন কাঁদছে। শুধু মনে হচ্ছে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। পুরুষ মানুষকে কেন বিশ্বাস করবে, তাও প্রিয়মের মতো মানুষকে? মোনার রাগ হয় শ্রুতির উপর। শ্রুতি মোনার ব্রেইন ওয়াশ করেছে। তাই প্রিয়মকে নিয়ে পজিটিভ চিন্তা এসেছিল। আর সেই চিন্তা থেকেই মোনা দুর্বল হয়ে পড়েছে। শ্রুতি তো ভালোবাসায় মত্ত,
ও তো কখনো কাছের মানুষের হিংস্র রূপ দেখেনি। শ্রুতি তো সমীরের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়ে যাচ্ছে, তাই ভালোবাসার উপর এত শ্রদ্ধা, ভালোবাসা এত সহজ শ্রুতির কাছে। মোনা কাঁদলো কেন জানি, কান্নার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পেল না। জীবনে পাওয়া সব আঘাতগুলো যেন উথলে উঠছে। মোনার চোখ দুটো ফুলে উঠেছে, কান্নার ফলে লালচে এক আভা দেখা যাচ্ছে। মোনা রুমে গিয়ে খাটের উপর বসল। অতিরিক্ত চিন্তায় মাথাটা ঝিমঝিম করছে। আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হয়। মোনা মাথার দুই পাশে রগগুলো সব ধপধপ করছে, ছিঁড়ে যাবে যেন, মগজ করে যাবে যেন ব্যথায়। নিশান বাসায় এসে মোনার পাশে বসে। মোনা একটু অসুস্থতায় নিশান অসহায় হয়ে পড়ে যেন। নিশানের মুখ চুপসে গেল, কেঁদে ফেলবে যেন। ব্যস্ত হয়ে পড়ল নিশান। দুশ্চিন্তাগ্রস্ত মুখে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, এমন দেখাচ্ছে কেন? মোনা মুখে কিছু বলল না। কথা বললেই যেন ব্যথা আরও তীব্র হবে। নিশান মোনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুলগুলো টেনে দিচ্ছে। নিশানের চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে এক্ষুনি। মোনা নিশানকে শাসিয়ে বলল, আমার মাথা ব্যথা করছে, এতে কাদার কি হলো? মরবো না আমি? নিশান কান্না গিলে ফেলল। ছোট দুইটা হাতে মোনার মাথা টিপে দিচ্ছে পরম আদরে। মোনার আরাম বোধ হচ্ছে, মাথা ব্যথা কিছুটা কমছে। মোনা ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পর মাথাটা ভারী লাগলো, ব্যথা নেই। মোনার মনে পড়লো ভর দুপুরের কথা। কীভাবে পারলো মোনার প্রতিবাদ না করে ওভাবে প্রিয়মের আলিঙ্গনে আবদ্ধ হয়ে থাকতে। নিজেকে নিজে ধিক্কা দিতে ইচ্ছে করছে। ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে কিছু জিনিস আপনা আপনি ব্যক্তির ইচ্ছে উপেক্ষা করেই হয়ে যায়। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেল। মোনার ফোনে রিং হচ্ছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে প্রিয়ম ফোন করেছে। মোনা ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। খানিক বাদে মেসেজ আসলো, মোনা, তোমার চোখগুলো আজ ভিন্ন কথা বলছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমার অবচেতন মন আমায় ভালোবেসে ফেলেছে। মোনার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। প্রিয়ম যা বলছে তা কি সত্যি? মোনা নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না, নিজের মন বুঝতে পারছে না। মোনার মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। রাতে ভালো ঘুম হয়নি, নানান চিন্তাভাবনা মাথায় অবশ করে রেখেছে। মোনার চোখগুলো ছোট হয়ে গেছে, ফুলে লালচে দেখাচ্ছে। ভার্সিটিতে যাওয়ার পর শ্রুতি হঠাৎ প্রিয়মের প্রসঙ্গ তুললে মোনার মুখ স্পাতের মতো কঠিন হয়ে গেল। চেহারা যেন ভয়ঙ্কর কালবৈশাখী রূপ ধারণ করেছে। চোয়াল শক্ত করে বলল, শ্রুতি, এর পর থেকে তুমি কখনো আমার কাছে প্রিয়মার কথা বলবে না। এ প্রসঙ্গে কখনো আমার সাথে কথা বলবে না। হঠাৎ মোনার এমন আচরণে চমকালো শ্রুতি। মনক্ষুণ্ণ হলো। শ্রুতি পুরো ক্লাসে তেমন কথা বলল না। মোনা বুঝেও শ্রুতিকে সরি বলল না। মোনা অফিসে যায়, শরীর খারাপ লাগছে আজ, চোখগুলো জ্বলছে বড্ড, চোখে বিশ্রাম প্রয়োজন। মোনা অফিসে যাওয়ার সাথে সাথেই লরি আসে। মোনা, আজ আমার বার্থডে, তোমাদের রেস্তোরাঁয় খাওয়াবো। আমার গার্লফ্রেন্ডও আসবে, ওকে তোমার কথা বলেছি, ও তোমায় দেখার ইচ্ছা প্রকাশ করেছে। মোনা লরির দিকে তাকে উদ্বিগ্ন হয়ে বলল, বার্থডে আগে তো বলেননি, আর আমার শরীরটাও ভালো না। লরি মোনাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মোনা, ডোন্ট শো এনি এক্সকিউজ। মোনার কিছু বলতেই পারল না। লরি প্রথম থেকেই মোনাকে যথেষ্ট সাহায্য করেছে। তাছাড়া লরি খুব আন্তরিক এবং বন্ধুসুলভ। কিন্তু মোনা চিন্তায় পড়ে গেল। নিশান্ত বাসায় একা, শরীর মন কিছুই সায় দিচ্ছে না। উপহারও তো নিতে হবে। এই মুহূর্তে মোনার কাছে ভালো উপহার দেওয়ার মতো ডলার নেই। লরি বলেছিল ও বই পড়তে পছন্দ করে। মোনা ঠিক করলো বই উপহার দিবে। মোনা অফিস শেষে বই কিনল। এলিন ও মোনার উপস্থিতিতে এলিন যেন বিরক্ত বোধ করছে। লরি গার্লফ্রেন্ড আসলো এর ভেতর। লরি পরিচয় করে দিল চঞ্চল প্রাণবন্ত উচ্ছ্বসিত মেয়েটা। মুখের কোণে হাসি লেগে আছে। হোয়াইট স্লিভলেস শর্ট কুর্তি টাইপ কিছু পরেছে, আর হাতের অব্দি স্কার্ট। মোনাও হাত বাড়িয়ে হাই জানালো। লরি গার্লফ্রেন্ড মোনাকে বলল, তোমার কথা লরি বলেছে অনেকবার, প্রশংসা করেছে তোমার। নিজের প্রশংসার কথা শুনে মোনা একটু লাজুক হলো। মেনু কার্ড দেখে অর্ডার দিতে বলা হলো। মোনা খুব বেশি কিছু অর্ডার করলো না। লরির গার্লফ্রেন্ড ওদের সামনে লরিকে ঝরিয়ে ধরে চুমু খাচ্ছে। দুজনে কোনো সংকোচহীনভাবে আলিঙ্গন করেই যাচ্ছে।
মোনা অন্যদিকে দৃষ্টি আবদ্ধ করলো। বিরক্ত লাগছে মোনার। তিনজনে যা অর্ডার করেছে, অ্যালিন একাই তার দ্বিগুণ খাবার অর্ডার করলো। লরির গার্লফ্রেন্ড একটু সরু চোখে তাকালো এলিনের দিকে। মোনার খাবার প্রায় অর্ধেক শেষ। এর ভিতর রেস্তোরাঁয় হন্তদন্ত হয়ে ঢুকলো প্রিয়ম। প্রিয়ম মোনার দিকেই আসছে। মোনা অপ্রস্তুতভাবে তাকালো। মোনার কাছে এসে প্রিয়ম হাত ধরল, জোর গলায় বলল। এদিকে আসো। মোনা রোষারক্ত নয়নে তাকালো। প্রিয়মের এত অধিকার খাটানো, কর্তৃত্ব বোধ ফলানো, এসবে মোনা প্রচণ্ড তেতো হলো। মোনা এখানে কোনো ঝামেলা করলো না। প্রিয়মের পিছু পিছু গেল। লরি উদ্গ্রীব হয়ে বলল। মনা কি হয়েছে? কোথায় যাচ্ছ? মোনা সে সব কথাও ভ্রুক্ষেপ করলো না। মোনার শরীর রাগে কাঁপছে। কিছু তো গিয়ে দাঁড়ালো। প্রিয়ম রাগান্বিত গলায় বলল। ছেলেটাকে রাতের বেলায় রেস্তোরাঁয়, বাহ মোনা। প্রিয়মের কথায় মোনার মুখের অভিব্যক্তি আবছা অন্ধকারে স্পষ্ট বোঝা গেল না। তবে মোনার গলার স্বর শুনে বোঝা গেল প্রচণ্ড ক্ষুব্ধ মোনা। সমস্যা কি আপনার? কিসের এত অধিকার দেখান আপনি? কৃতত্ববোধ ফলাতে এসেছেন? আমি যার সাথে ইচ্ছে রেস্তোরাঁয় আসব, যা ইচ্ছে তাই করব। এর জবাবদিহিতা আপনার কাছে করতে হবে। রাগে মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসছে যেন। প্রিয়ম মোনার হাত হিংস্রভাবে চেপে ধরল, বলল। তোকে ভালোবাসি এটাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস? তোর মতো মোনা মেরে রাস্তায় ফেলে রাখবো? চিনিস তুই আমায়? আমি তোর সব অবজ্ঞা সহ্য করি, তাই বলে এসবও সহ্য করব? মোনার চোখ জোড়া আবছা অন্ধকারের মধ্যে যেন রাগের ফুলকি ছড়াচ্ছে। হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে রাগে। কি যেন হয়ে গেল মোনার মাঝে। ক্রোধে থরথর করে কাঁপছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মোনার এই কথার অর্থ বুঝলো না প্রিয়ম। জিজ্ঞেসও করলো না। প্রিয়মের রাগ যেন মুহূর্তেই মিয়ে গেল। প্রিয়মের গলার স্বরে পরিবর্তন আসলো। একটু আগে করা রাগের জন্য যেন অনুতপ্ত সে। মোনা, সরি, মাথা গরম হয়ে গিয়েছিল, তুই তুকারি করে ফেলেছি, রাগ হয়েছিল। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল। ইটস ওকে। প্রিয়ম বলল। মোনা, আমি অনুতপ্ত, আমি খারাপ আচরণ করে ফেলেছি। প্রিয়ম একটু থেমে আবারও বলল। চলো পৌঁছে দিই তোমায়। মোনা গাড়িতে উঠল, গম্ভীর হয়ে বসে রইল। অন্য সময় হলে হয়তো উঠতো না। মোনার আচরণে অবাক হলো প্রিয়ম। পুরো রাস্তায় কোনো কথাই বলল না। প্রিয়ম অনবরত সরি বলেই গেল।